হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকে আমাদের ক্লাস কি? আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করছি সরল দলগতির। এর আগে আমরা একটা ক্লাস করছি, সেখানে মানে একবারে যে সিম্পল প্রবলেম থেকে শুরু করে আস্তে 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 আমরা হার্ডারের দিকে গেছি। আজকে হার্ডার থেকে জাস্ট স্টার্ট হবে। মানে আজকে হচ্ছে সেকেন্ড ম্যাথামেটিক্সের আমাদের ক্লাস। আর যেরকম প্রসেসে আমি করি সেরকম প্রসেসে আজকেও অবশ্যই করব। ফার্স্টে তোমাদের স্ক্রিনে যে প্রবলেমটা দেবো সেই প্রবলেমটা পজ করবে। পজ করার পর ভালোভাবে পড়বে। পড়ার পর নিজে একবার ট্রাই করার চেষ্টা করবে। যদি না পারো স্ক্রিনটাকে টাচ করবে, অটোমেটিক চলতে শুরু করবে। হ্যাঁ, আর যদি কম্পিউটার বা ল্যাপটপ হয় তাহলে ব্যাক স্পেস। বেশ, তাহলে ফার্স্টে প্রশ্নটা দেখে নেবো পড়ে, তারপর আমরা চলে আসছি। এই অঙ্কটা ভালো করে পজ করে তোমরা দেখে নাও, আর প্রথমে ট্রাই করো, আর না পারলে অবশ্যই বোর্ডে আসবে। ওকে, তাহলে তোমরা দেখে নিলে প্রশ্ন। দেখো প্রশ্ন কি বলেছে, যে সাম্য অবস্থান থেকে একটা বস্তুকণা, মানে যেটা সরল দৈর্ঘ্যগতিতে মুভ করছে, সেটার দুটো সময় দেওয়া আছে, একটা টি আর একটা টু টি। টি সময়ে কিছুটা ডিসপ্লেসমেন্ট মানে সরণের মান দেওয়া আছে, আর টু টি টাইমে ডিসপ্লেসমেন্ট। টিতে মনে হয় এম, হ্যাঁ টিতে দেওয়া আছে এম, আর টু টিতে দেওয়া আছে এন। আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে যে টাইম পিরিয়ড কত হবে। দেখো টাইম পিরিয়ড রিলেটেড কার সঙ্গে থাকে না, টাইম পিরিয়ড হচ্ছে রিলেটেড থাকে এর সঙ্গে, ওমেগা, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, এটা একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই টি, 2 পাই/টি। এই ওমেগা থেকে আমরা টাইম পিরিয়ড ক্যালকুলেট করব। তার মানে ওমেগা ফার্স্ট আমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো ওমেগা ক্যালকুলেট করার জন্য ফার্স্ট যে আমাদের কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনগুলো আগে আমরা লিখে নিই ভালো করে। 1 নম্বর কন্ডিশন দেওয়া আছে, আচ্ছা সমীকরণ দেখো কি হয়, সে সাম্য অবস্থান থেকে এ সাইন ওমেগা টি প্লাস হচ্ছে ফাই, এটা হয়। তো সাম্য অবস্থানে কি হয়, সাম্য অবস্থানে ফাইয়ের ভ্যালু 0 হয়, তাহলে এই টার্মটা আমরা কি করলাম, এই টার্মটা পুরোটা আমরা মুছে দিলাম। ওকে, তাহলে কি পড়ে থাকলো, এ সাইন ওমেগা টি পড়ে থাকলো, যেহেতু সাম্য অবস্থান থেকে শুরু করছে। আর সাম্য অবস্থান থেকে শুরু করলে সাইন হয়, আর যদি প্রান্ত বিন্দু থেকে শুরু করে সর্বোচ্চ বিন্দু থেকে, তখন সেটা কি আসে, কস আসে। বলো, তো বলছি এক্স এর মান যখন এম হবে তখন এটা টাইম টি আসবে, তার মানে এ সাইন অফ ওমেগা টি, এটা 1 নম্বর সমীকরণ। এরপর বলেছে যে যখন এক্স এর মান এন হয়ে যাবে তখন বলেছে এটা টাইম হয়ে যাবে কত, 2t, মানে ওমেগা ইন্টু 2t। তার মানে এটাকে আমরা লিখতে পারবো এ সাইন 2 ওমেগা টি, এটা হয়ে গেল এন। এরপর দেখো এটা নাম্বার 2 নম্বর সমীকরণ, এই শর্ত দেওয়া আছে, এখান থেকে টাইম পিরিয়ড বার করতে হবে। অর্থাৎ ফার্স্ট কাজ হচ্ছে ওমেগা ক্যালকুলেট করব, সেখান থেকে টাইম পিরিয়ড টি ক্যালকুলেট করব। আচ্ছা টাইম পিরিয়ড বলেছে না ফ্রিকোয়েন্সি বলেছে, টাইম পিরিয়ড বলেছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা টাইম পিরিয়ড পেয়ে যাব। ওকে, তো এখান থেকে কি কাজ করা যায় দেখো, এখানে যে টার্ম আছে এই সাইনটাকে যদি আমরা একটু ভাঙার চেষ্টা করি, দেখো এরকম লিখতে পারি না, এন সমান হচ্ছে এ সাইন 2 ইন্টু থিটা, এই পুরো টার্মটাকে যদি আমরা থিটা ধরে নিই, ওমেগা টি সমান থিটা, 2 থিটা, সাইন 2 থিটা সমান 2 সাইন কি হয়, থিটা মানে ওমেগা টি, আর হচ্ছে কস ওমেগা টি, কস থিটা যেটা বলি আমরা, 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা। এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমাদেরকে বার করতে বলে কস, যে কোনো একটা ভাগ করে দাও। ওকে, যে কোনো একটা ভাগ করো। কোন আছে অ্যান্সারটা, কোন দিকের টাইমে দেওয়া আছে, কোনটা আগে লেখা আছে, এন। তার মানে 1 আর থেকে 3 ভাগ করতে হবে, 1/3 করে পাই। এখান থেকে আমরা কি করব না, দেখো এম হয়ে গেল ডিভাইডেড বাই এম না এন, 1 মানে এম, এম বাই এন সমান, এখানে দেখো আসছে এ সাইন অফ ওমেগা টি ডিভাইডেড বাই 2টা বাইরে নিয়ে আসছি, তাহলে 2 এ সাইন ওমেগা টি কস ওমেগা টি। দেখো সাইন ওমেগা টি এ, আর এটা পুরো ক্যান্সেল হয়ে গেল, এই 2টা কোথায় আসবে, এখানে আসবে। ক্রস মাল্টিপ্লিকেশন করো, তা ক্রস মাল্টিপ্লিকেশন করলে চলে আসছে ওকে
তার মানে ক্রস মাল্টিপ্লাই 2m cos ওমেগা টি সমান হচ্ছে n, বা cos ওমেগা টি সমান হচ্ছে n/2m, বা ওমেগা টি সমান চলে আসছে cos ইনভার্স n/2m হলো, বা টি, আচ্ছা টাইম পিরিয়ড বলেছে তাহলে টি সমান 2π/t পুট করে দিই। আচ্ছা তাহলে আগের লাইনে পুট করলে আছে, ঠিক আছে এখানে করি, এদিকে চলে আসছে। তাহলে এখানে 2π/t ইন্টু ছোট টি সমান আসছে cos ইনভার্স n/2m। ওকে, তাহলে টি সমান কত আসবে দেখো, তাহলে টি ইকুয়াল টু আসছে, এটা টি সঙ্গে এটা গুণ হবে, তার মানে হচ্ছে বেটে চলে যাবে এখানে 2π ছোট টি ডিভাইডেড বাই cos ইনভার্স n/2m, এটি চলে আসছে এই অ্যান্সার, t ইকুয়াল টু 2πt, তাই তো এটাই আছে না, cos ইনভার্স m ডিভাইডেড বাই 2। বুঝা গেল ব্যাপারটা? তাহলে যখনই আমাদেরকে বলবে যে টাইম পিরিয়ড ক্যালকুলেট করো, তখনই সবসময় আমরা টার্গেট নেব যে ওমেগা কি করে ক্যালকুলেট করতে পারবো, তাই তো। আমরা যে এসএইচএম এর টাইম পিরিয়ড যেটা দেখেছি সেখানে তো আমরা সেম প্রসেস ইউজ করেছি না। ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা এফ নেটের ইকুয়েশন বার করছি, সেখান থেকে ওমেগা রিলেটেড নিয়ে এসেছি, হ্যাঁ, বা ধ্রুবকটাকে ওমেগা স্কোয়ারের সঙ্গে কনসিডার করেছি, তারপরে তো তার টাইম পিরিয়ড বার করেছি আমরা, ক্লিয়ার? তো এই জন্য সবসময় সেই টার্গেটটা আমরা রাখবো অঙ্কের ক্ষেত্রে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাও। নেক্সট অঙ্ক এটা, ভালো করে পজ করে ট্রাই করো, হ্যাঁ, না পারলে অবশ্যই বলে এসো। নেক্সট অঙ্ক তোমরা দেখলে এখানে ভি এর একটা মান দেওয়া আছে, ভি সমান আছে 50 50 এক্স স্কোয়ার প্লাস 100, এখানে লেখা আছে আর্গ পার গ্রাম। আচ্ছা ভিটা কি বলেছে, একটা ক্ষেত্র বলেছে, কোথায় গেল, ভি হচ্ছে বিভব ক্ষেত্র, বিভব ক্ষেত্র সরাসরি সম্পন্ন করছে দলনটির কম্পন নির্ণয় করো, কম্পন না কম্পাঙ্ক বলেছে, কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে। আচ্ছা কম্পাঙ্ক মানে অবশ্যই টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে হবে, টাইম পিরিয়ডকে 1/ইনভার্স যদি করে দিই, অনুন্নক যদি করে দিই, তখন সেটা আমরা পেয়ে যাবো কম্পাঙ্ক। এখন দেখো এই যে বিভব ক্ষেত্র আছে, বিভব ক্ষেত্রটাকে বলে আগে কনভার্ট করো। আচ্ছা বিভব ক্ষেত্রে যদি আমরা বলি যে বিভব ক্ষেত্রে কোনো বস্তু সরল দৈর্ঘ্যগতিতে মুভ করতে পারে কি, আমরা ক্লাস 12-এ পড়বো যে চুম্বক ক্ষেত্র, চুম্বক বিভব হয়, সেখানে চুম্বক রাখলে সেটা আন্দোলন করে সিম্পল হারমোনিক মোশনে, বা তড়িতে পড়বো, তড়িতে যদি কোনো আমরা দ্বিমেরুকে রাখি ডাইপোল, সেই ডাইপোল ওখানেও কি হয়, ওর ভাইব্রেশন হয় এবং তার কম্পন, সেটা সিম্পল হারমোনিক মোশন হতে তার ভাইব্রেশন বা তার কম্পনের কম্পাঙ্ক বা পর্যায়কাল আমরা নির্ণয় করি, মানে সেখান থেকে পাবো। তাহলে এই বিভবটাকে আমরা ফোর্সে কনভার্ট করে দিই। ফোর্সের সঙ্গে বিভবের কি সম্পর্ক, মহাকর্ষ বিভবের চ্যাপ্টারে ইন ডিটেলস পড়েছো, যেখানে মহাকর্ষ ফিল ইন্টেন্সিটি ছিল, মনে করে দেখো মহাকর্ষ ফিল ইন্টেন্সিটি, তো ই ইকুয়াল টু ডিভি বাই ডিএক্স ছিল, তাহলে এফ ইকুয়াল টু কি হবে এখানে, আচ্ছা একটা মাইনাস সাইন থাকে, ডিভি বাই ডিএক্স, এটি হচ্ছে ফোর্সের সঙ্গে বিভবের সম্পর্ক, যেখানে ভিটা বিভব আর এক্সটা তো ভেরিয়েবল একটা কোয়ান্টিটি, এক্স ডিস্টেন্স এফ। তাহলে এখানে দেখো তার মানে ভিটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তাহলে মাইনাস 50 ডিফারেন্সিয়েশন, 50 তো অলরেডি কনস্ট্যান্ট, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েট 2x, তাহলে 50 ইনটু 2x, আর কনস্ট্যান্ট এটা 100, কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0, তার মানে হচ্ছে 100x, f ইকুয়াল টু 100x। তাহলে দেখো তো এখানে k এর মান কত, না k এর মান হচ্ছে 100, k এর মান কত এখানে 100, k এর মান, তাহলে k এর মান যদি 100 হয় এবং আমরা যদি f ইকুয়াল টু মাইনাস kx এর সঙ্গে তুলনা করি সমীকরণকে, তাহলে পর্যায়কাল টাইম পিরিয়ড সমান কত আসে, 2π√m/k, ফর্মুলা মনে পড়ছে। যে কোনো ইকুয়েশন যদি আমরা f ইকুয়াল টু মাইনাস kx এর সঙ্গে তুলনা করি, বা এরকম যদি দেখি যে f ইকুয়াল টু মাইনাস kx এর সঙ্গে মিল আছে, তাহলে
দেখো এখানে টোটাল কনস্ট্যান্ট 100, তাহলে কে এর মান কত, এখানে 100 বসাবো। আর এম এর মান কত, এম এর মান বস্তুর ভর দেওয়া নেই, হ্যাঁ দেওয়া আছে 10 গ্রাম। ওকে, তাহলে 10 গ্রাম, আর এটা হচ্ছে দেখো এটা হচ্ছে গ্রামেই আছে, তার মানে টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার 2 পাই, আচ্ছা টি বার করতে বলেছে না, এন বার কম্পাঙ্ক কোষণ, তাহলে ওটাকে ইনভার্স করে দেবো। 2 পাই রুট অফ এম এর মান 10, কে এর মান 100, মানে 1/10 আসছে, তাহলে 2 পাই রুট অফ 10, বা এটা টি হলো, এটা ইনভার্স করো, তাহলে কম্পাঙ্ক এফ ফ্রিকোয়েন্সি কত 1/t হয়, তাহলে 1/t মানে হচ্ছে রুট অফ 10 ডিভাইডেড বাই 2 পাই, তার মানে রুট অফ 10 ডিভাইডেড 2 পাই মানে কত 3, আর 2 ইন্টু 3.14 বা 22/7, এটা ক্যালকুলেশন করে যে ভ্যালু দেবে, মানে অ্যাকচুয়ালি রুট অফ 10, তাহলে রুট অফ 10 মানে 3 এর কাছাকাছি আসবে, এটা আসবে, এটা ঠিক আছে, মানে পয়েন্ট অ্যান্সার আসবে, কত দেওয়া হচ্ছে 1.56, তাহলে তো উপরের সংখ্যাটা বড় আসার কথা ছিল, কম হলো কেন? ও উল্টে যদি যাই তাহলে নিচে এটা নামবে t ইকুয়াল টু 2 পাই রুট অফ m বাই কে, কে এর মান হচ্ছে 100, উপরে গেলে 10, নিচে তাহলে নিচে 2টা থাকবে, তাহলে রুট 10 বাই 2 পাই, f ইকুয়াল টু 1 বাই এটা। আচ্ছা দেখা যাক, ক্যালকুলেশনটা একটু করে নিই। ওকে ঠিক আছে, এটা তোমার রুট 10 বাই এটা, এটা যে ক্যালকুলেশন করবে এত সেকেন্ড ইনভার্স আসবে, একটা ক্যালকুলেটর টিপে দেখে নাও, ব্যাস এটা আসবে। তাহলে দেখো সবসময় প্রসেস সেম, আমরা যদি টাইম পিরিয়ড বা ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হয়, ফার্স্ট টার্গেট রাখবো আমরা ওমেগাকে, বা এই ইকুয়েশনকে এখান থেকে তুমি বলতে পারো যদি এটা অ্যাক্সিলারেশন করে দাও এম দ্বারা ডিভাইডেড করে দিলে, তাহলে এম দ্বারা ডিভাইডেড করে দিলে এই ফর্ম এখান থেকেও আনতে পারো তুমি, ধরো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু হবে 100 মাইনাস ডিভাইডেড বাই 10 ইন্টু এক্স, তার মানে a ইকুয়াল টু মাইনাস 10x আসছে, তার মানে এখানে কার সঙ্গে তুলনা করব, a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x এর সঙ্গে, তাহলে ওমেগা স্কয়ার সমান কত 10, ওমেগা স্কয়ার সমান যদি 10 হয় তাহলে ওমেগা সমান রুট 10, তাহলে তো ওখান থেকে টাইম পিরিয়ড সেম প্রসেস আসবে, বুঝা গেল ব্যাপারটা? ওকে, নেক্সট অঙ্কে চলে যাও। নেক্সট অঙ্ক এটা, হ্যাঁ ভালো করে পজ করে ট্রাই করো, না পারলে অবশ্যই বোর্ডে চলে আসো, অবশ্যই চেষ্টা করবে, পজ করে চেষ্টা না করলে। নেক্সট অঙ্কটা দেখো, যে আমাদের ফ্লোটিং বডি আছে, সেই ফ্লোটিং বডি থেকে দিয়েছে, এটা বলেছে যে তার আয়তন, এই প্রস্থচ্ছেদটা দেওয়া আছে 10 সেমি স্কয়ার, প্রস্থচ্ছেদ কত দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 10 সেমি স্কয়ার। আচ্ছা, কাঠের একটা ব্লক জলের উপরে ভাসছে, 10 সেমি স্কয়ার প্রস্থে খাড়াভাবে জলে ভাসছে, ব্লকের নিমজ্জন অংশের আয়তন, মানে যেটা জলের নিচে আছে তার অংশের আয়তন আছে 200 সেমি স্কয়ার, 200 সেমি স্কয়ার, এটা হচ্ছে আয়তন মানে ভি, এটা হচ্ছে জলের নিচে ডুবে থাকা অংশের আয়তন, জলের নিচে ডুবে থাকা অংশের আয়তন, এই আয়তনটা কত না, এই আয়তনটা হচ্ছে ভি, এর মানটা হচ্ছে 200 সেমি স্কয়ার দেওয়া আছে। ওকে, এইবার বলেছে ব্লকটিকে সামান্য ডুবিয়ে ছেড়ে দিলে, মানে এটা সাম্য অবস্থান, এইরকম ভাবে সাম্য অবস্থান, মানে যদি আমরা ছবিটা আঁকি, ধরো এইখান পর্যন্ত জল আছে, একটা কাঠের ব্লক উপরে আছে নিচে আছে, ক্রস সেকশন এরিয়া এটা বলেছে 10 সেমি স্কয়ার, আর এর আয়তনটা দেওয়া আছে, যে জলে যেটা তোমার নিমজ্জিত আছে সেটা হচ্ছে 200 সেমি স্কয়ার, এই অবস্থায় আছে। এরপর আমাদের এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশনে, এবার ইকুইলিব্রিয়াম থেকে কি করতে হয়, সামান্য তাকে কি করতে হয়, ডিসপ্লেস করতে হয় x পরিমাণ, তারপর x পরিমাণ ছেড়ে দেওয়ার পর যে আন্দোলন হয় সেই ফোর্সটা আমরা বার করি, এফ নেট এখানে ক্যালকুলেট করি। তো এখানে এফ নেটের যে ভ্যালু, সেই এফ নেটের ভ্যালুটা কত আসবে না, দেখো এফ নেটের ভ্যালু এখানে আসবে, ভালো করে দেখো, এফ নেট ইকুয়াল টু
এক্স পরিমাণ ধরো আমরা ডুবিয়েছি, তাহলে এক্স ডুবালে এ ইন্টু এক্স হলো। এ ইন্টু এক্সটা হচ্ছে কি আয়তন, এত আয়তনের জলের নিচে ডুবেছে এবং এই আয়তন জল অপসারণ করবে, তাই তো। এবং আমরা জানি এই বস্তুটাকে নিচের দিকে ডুবালে উপর দিকে প্রত্যানয়ক বল কত আসবে না, প্রত্যানয়ক রেস্টোরিং ফোর্স আসবে কত, অপসারিত তরলের ওজনের সমান মানে প্লবতা বল আসবে। ওকে, প্লবতা বল, তো প্লবতা বল সমান জানি আমরা অপসারিত তরলের ওজনের সমান। তাহলে এটা হলো তরলের আয়তন, এর সঙ্গে যদি আমরা তরলের ঘনত্ব গুণ করে দিই এটার। ওকে, আচ্ছা ঘনত্ব এখানে দেওয়া আছে কি? ঘনত্ব দেওয়া নেই। আচ্ছা তাহলে এই প্রসেসে না, হ্যাঁ ঘনত্ব দিলে ওটার হচ্ছে রো টার্মটা থেকে যাবে। হ্যাঁ, তার মানে এই প্রসেসে এটাকে করা যাবে না। ওকে, এই প্রসেসে এটা আসবে না, এখান থেকে তোমাকে ডাইরেক্ট ফর্মুলা থেকে করতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট ফর্মুলা মানে হচ্ছে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এইচ বাই জি। এখান থেকে এইচ মানে হচ্ছে যেটা জলের নিচে ডুবে আছে তার দৈর্ঘ্য। তো সেটা কি করে পাবো? দেখো ভলিউম দেওয়া আছে। আচ্ছা ভলিউম যদি দেওয়া আছে তাহলে দেখো কত ভলিউম বলছে, 200 সেমি স্কয়ার জলের নিচে আছে। তাহলে 200 সেমি স্কয়ার যদি জলের নিচে থাকে আর ক্রস সেকশনের এরিয়া কত আছে 10, তার মানে দেখো এখানে এ ইন্টু এইচ, ক্লিয়ার, এ ইন্টু এইচ, এটা কি হলো আয়তন পেলাম আমরা। এই আয়তনে তরল অপসারণ করবে, যেটা যে বস্তুটা এই আয়তনটা তো জলের নিচে ডুবে আছে, এই আয়তনটাই জলের নিচে ডুবে আছে এবং এর মান দিয়ে দিয়েছে আমাদেরকে 200। এর মানও জানি, এইচ এর মান তাহলে পেয়ে যাবো আমরা। এর মান কত 10 দিয়েছি, তাহলে এটা যদি 10 বসিয়ে দিই, 10 ইন্টু এইচ সমান হচ্ছে 200, তার মানে এইচ এর ভ্যালু আসছে 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটার নিচে আছে, ব্যাস এই ফর্মুলা বসিয়ে দাও। তাহলে হচ্ছে 2 পাই রুট অফ 20 ডিভাইডেড বাই জি এর ভ্যালু কত ধরবে, সেন্টিমিটার আছে, তার মানে এটাকে ধরতে হবে 1000 ধরতে হবে, 980 তো অ্যাপ্রক্সিমেট আমরা 1000 ধরছি। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, 2 কে এখানে দিলে কত হলো, 2 দিয়ে কাটলে 50 আসছে, 50টা নিচে থাকছে, তার মানে 2 পাই ডিভাইডেড বাই 50 রুট, 50 এর রুট। আচ্ছা 50 এর রুট 49, 7 49, 7এই ধরো না। তাহলে টি, এটা হচ্ছে টি, টি ইকুয়াল টু হচ্ছে, আর এটা হচ্ছে তোমার 3.4 ইন্টু 2 14, 3.14 ইন্টু 2 বাই 7 এই ধরো অ্যাপ্রক্সিমেট করছি আমি। তার মানে 3 দুগুণে 6, 6 7 0.9 এটাই আসবে প্রায় কাছাকাছি আসবে। ঠিক আছে, 49 হয় 7, 50-এর ঘরে দেবেন হলো মাত্র 3.14, 3 দুগুণে 6, 6 বাই 7 কত হচ্ছে 7 7 49, 7 9 63। হ্যাঁ কাছাকাছি আর কি, মানে 8 আসবে, তারপর 9 10 আসবে, তারপর অ্যাপ্রক্সিমেট এই জন্য 9 করে দেবেন। ক্লিয়ার? বা তোমরা ক্যালকুলেটরে দেখে নিতে পারো। অনেক ক্ষেত্রে ক্যালকুলেটর না থাকলে এই প্রসেসে আন্দাজ করে আমাদেরকে বসাতে হবে। ব্যাস, ওকে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে দেখো ফার্স্টে আমি ওই ফর্মুলাতে কেন যাচ্ছিলাম না, ওটা হচ্ছে আমাদের যে থিওরি যেভাবে করেছি ডেনসিটি দেখে ডিসপ্লেসমেন্ট করে, বাট এখানে রো এর ভ্যালু দেওয়া নেই, তার মানে সবগুলো আননোন হিসেবে ধরতে হবে আমাকে, তারপর সেই রো কেটে যাবে। ওই জন্য যেহেতু দেখলাম যে সেই ফর্মুলায় ফিরে আসবে, এইচ বাই জি ফিরে আসবে এই ফর্মুলাটা, তাহলে এইচ বাই এইচ এর ভ্যালু বার করে নিলাম এখান থেকে, জি এর ভ্যালু তো অলরেডি জানি 2 পাই ভ্যালু জানি, তাহলে আমাদের এখান থেকে টাইম পিরিয়ডটা পেয়ে গেলাম। ওকে, নেক্সট অঙ্কে চলে যাও। নেক্সট অঙ্ক এটা, এটা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক, অবশ্যই ভালো করে ট্রাই করো। হ্যাঁ, তারপর তোমরা বোর্ডে চলে এসো। ওকে, পরের অঙ্কটা দেখো, দুটো দিয়েছে দৈর্ঘ্য, একটা বলেছে যে L1 সমান 0.24 মিটার আর L2 বলেছে 0.25 মিটার, দুটো দৈর্ঘ্যের দুটো দোলক মানে পেন্ডুলাম আর কি, সরল পেন্ডুলাম যারা দুলছে। এরপর এদের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের এরা দুলবে। এখন টাইম পিরিয়ড যদি ডিফারেন্ট হয়, এবং টাইম পিরিয়ড কেন ডিফারেন্ট হবে, যেহেতু লেনগুলো ডিফারেন্ট। আচ্ছা টাইম পিরিয়ড যদি ডিফারেন্ট হয়, এ ধরো 1 সেকেন্ডে একবার দুলেছে, ও কিন্তু পারেনি, হয়তো 1.2 সেকেন্ডে একবার দুলেছে।
এরকম চলতে 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 বলছে যে টোটাল মানে যদি ফ্রিকোয়েন্সি একজনের ফ্রিকোয়েন্সি 10 হয় আর একজনের 11 কখন হবে, মানে ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটা 1 কখন হবে। ওই যে ল্যাঙ্গুয়েজটা এখানে লিখছে দেখো, সময় পরে একটি দোলন অন্যটি অপেক্ষা একটি পূর্ণ দোলন বেশি সম্পন্ন করবে। মানে একটা যদি 10টা করে আর একটা কি করবে 11টা করবে, বা একটা যদি 15টা করে আর একটা 16টা করবে, সেই টাইমটা কখন আসবে, কত সেকেন্ড পরে আসবে। কিন্তু এটা ফার্স্ট, এটা তো রিপিট হতেই থাকবে হ্যাঁ কিছু সময় পর পর, কিন্তু আমাদের এটা ফার্স্টটা ক্যালকুলেট করবো আমরা। ওকে, তা আমরা ফ্রিকোয়েন্সি সমান আগে ফর্মুলা লিখবো যে ফ্রিকোয়েন্সি সমান কি হয়। তো টাইম পিরিয়ড কি হয়, টাইম পিরিয়ড ইকুয়াল টু হচ্ছে 2π√অফ সিম্পল পেন্ডুলামের L/G। তার মানে ফ্রিকোয়েন্সি কত আসবে, ফ্রিকোয়েন্সি এফ ইকুয়াল টু আসবে, উল্টে যাবে এটা, তাহলে উল্টে গেলে হচ্ছে 1/2π হয়ে গেল, 1/2π√G/L। এখন দেখো যার লেন্থ কম তার ফ্রিকোয়েন্সি বেশি হবে, দেখো L1 নিচে আছে, ইনভার্সলি প্রপোর্শনাল, বাকিগুলো তো G আর 2π কনস্ট্যান্ট, তার মানে এর ফ্রিকোয়েন্সি বেশি হবে। ক্লিয়ার? তাহলে আমরা ধরে নেব যে টি টাইম পরে তারা একটি ফ্রিকোয়েন্সি বেশি করবে। ওকে, মানে দুজনের মধ্যে ফ্রিকোয়েন্সির পার্থক্য হবে 1। আচ্ছা, তাহলে এখানে টি সময় পরে তাদের কম্পাঙ্কের পার্থক্য কত হবে বলো, কম্পাঙ্কের পার্থক্য হবে 1টি। টি সময় পরে কম্পাঙ্কের পার্থক্য কত হবে, 1টি হবে টি সময় পর, আর ওই টিটাই বার করতে বলেছে। এখন দেখো এদের যদি আমরা বলি যে কম্পাঙ্ক কথার অর্থ কি, মানে 1 সেকেন্ডে কটা কম্পন হয়, আর আমরা বলেছি টি সেকেন্ড পরে তারা ওই করবে, মানে টি সেকেন্ড পরে একজন 10টা করলে আর একজন 11টা করবে। তো তাহলে আমরা 10টা কি করে পাবো, ঐকিক নিয়ম করে পাবো, মানে 1 সেকেন্ডে হয় এনটা একটা, আর তাহলে ওই টি টাইমে 10টা হবে। ওকে, তার মানে দেখো আসছে যে কম্পাঙ্কের পার্থক্য 1 হবে। তাহলে শর্তানুসারে দেখো, শর্তানুসারে 1 সেকেন্ডে কত, 1 সেকেন্ডে হচ্ছে এনটা। ওকে, আচ্ছা, ইনটু টি সেকেন্ড, এইটাকে যদি আমরা n1 বলে দিই, n1, কারণ টি সেকেন্ডে কত আসছে, টি সেকেন্ডে আসছে এতগুলো, n1টা মানে খালি n আসতো, বাট এখানে n1 আসছে ফ্রিকোয়েন্সি এতগুলো এত সেকেন্ডে। হ্যাঁ, মানে ধরো তার ফ্রিকোয়েন্সি ছিল 10, আর ফ্রিকোয়েন্সি একটু কমা, ধরো ফ্রিকোয়েন্সি 5 ছিল আগে, এখন হয়ে গেছে 10, তার মানে সেটা কততে পাবো, টি মাল্টিপ্লাই করে, টি সেকেন্ডে তো ইনক্রিজ আসবে। আচ্ছা হলো, আর একটা আসবে কত, মাইনাস অফ n2 ইন্টু টি সমানই 1 আসবে, দুজনের ফ্রিকোয়েন্সির পার্থক্য। অ্যাকচুয়ালি n1 মাইনাস n2 সমান 1 হবে, কখন না যদি সেটা বলে প্রথমেই 1 সেকেন্ডে, কিন্তু 1 সেকেন্ডে বলতে টি টাইমে বলেছে, তাহলে টি টাইম পরে কত হবে, গুণ হবে, মাল্টিপ্লিকেশন হবে। বৈকিক নিয়ম করো, 1 সেকেন্ডে কত আসবে, 1 সেকেন্ডে ধরো এনটা। ওকে, আচ্ছা তাহলে 1 সেকেন্ডে কত আসবে, এই টি সেকেন্ডে কত আসবে, টি সেকেন্ডে n ইন্টু টি, তাহলে এখানে n1 বললে n1 ইন্টু টি। বা এরকম ভাবে করতে পারো তুমি, এটাকে ছেড়ে দাও, এরকম করো, এখানে করো n1 মাইনাস অফ n2 সমান 1। এবার n1 এর ভ্যালু কত আসবে, n1 এর ভ্যালু হবে n1 ইন্টু টি, টি টাইম পরে, n2 এর ভ্যালু কত আসবে n ইন্টু টি। তবে n1 n আর n এর ভ্যালু না 1 2 দিতেই হবে এখানে এটাকে, কারণ এইখানে তাহলে দুটোকে সেপারেশন আলাদা করতে হবে, কারণ এখানে তাছাড়া ওই L1 L2 এর ভ্যালুগুলো থাকবে না, তাই এখানে তো বাস দরকার নেই এটা। তার মানে এটা আসছে t ডিভাইডেড বাই, ওর মান বসাও, কোথায় গেল f, এটা মানে রুট জিটা উপরে থাকবে, 2π নিচে থাকবে। আচ্ছা তাহলে ওরকম ভাবে বসাও না এটাকে, তাহলে t/2π হিসেবে বসানো, t/2π√অফ g/l, এটা 1 হলো, মাইনাস এখানে আসবে t/2π√অফ g/l2 সমান হচ্ছে 1। ব্যাস, এরপর এটা সলভ করবো আমরা।
টি এর মান বার, টি কমন নিয়ে নিলাম, তাহলে টি বাই 2 পাই, আর রুট জিটাও কমন যাচ্ছে, রুট জিও কমন গেল, তাহলে এখানে পড়ে থাকবে 1/√L1 মাইনাস 1/√L2 সমান হচ্ছে 1। তাহলে টি সমান হবে, আর আগে সবাইকে ওইদিকে চল পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, আগে যোগ করে পাঠাই তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে টি√G বাই হচ্ছে 2 পাই, এটাকে এলসিএম আসবে কত, √L1 L2, আর এখানে আসবে √L2 মাইনাস √L1 সমান হচ্ছে 1। ওকে, তাহলে টি ইকুয়াল টু চলে আসছে, দেখো 2 পাই চলে গেল উপরে, √G নেমে গেল নিচে, এ চলে গেল উপরে, √L1 L2 ডিভাইডেড বাই √L2 মাইনাস L1। ব্যাস মান বসিয়ে দাও। 2 পাই এর মান হচ্ছে 2 × 3.14, আর জি এর মান তো ওরা 9.8 বলে দিয়েছে, আর এটার ভিতরে আসবে 0.24 × 0.25 ডিভাইডেড বাই এটা মানে √L2 মানে 0.25 মাইনাস 0.24। ব্যাস, এগুলো মুছে দিচ্ছি। এরপর এইটা ক্যালকুলেশন করলে যেটা আসবে টি এর মান, একটু ক্যালকুলেশন করে নিই। ক্যালকুলেশন করলে অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আসবে কত যেন, 48.12 আসছে। ব্যাস, তাহলে এখানে আসছে 48.12 সেকেন্ড। এত সেকেন্ড পরে তারা কি করবে, তাদের মধ্যে যে কম্পাঙ্কের যে পার্থক্য, সেই পার্থক্যটা আসবে কত, 1। মানে একজন 11 করলে একজন করবে 10, বা একজন 12 করলে একজন করবে, তার ডিফারেন্সটা কত আসবে, 1 আসবে। বুঝে গেল ব্যাপারটা? ওকে, নেক্সট অঙ্কে চলে যাও। তারপরে এই অঙ্কটা, এটাও একটা ভালো টাইপের অঙ্ক। হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করো, না পারলে অবশ্যই পড়ে চলে আসো। নেক্সট অঙ্ক দেখো, বলেছে যে একটি সরলদোলকের দৈর্ঘ্য x সেন্টিমিটার বৃদ্ধি হলে দোলনকাল t1 থেকে t2 হয়ে যায়। তাহলে প্রমাণ করতে বলেছে এটা t2² মাইনাস t1 এর স্কোয়ার জি ইকুয়াল টু। তার মানে দেখো, আমরা সরলদোলকের টাইম পিরিয়ডের ফর্মুলা লিখি, t ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে 2π√L/g। এটা বলেছে t1 ছিল প্রথমে, নাম্বার 1 ইকুয়েশন। এরপর বলছে কি, যখন t2 হয়ে গেল তখন এই দৈর্ঘ্যটা বেড়ে x পরিমাণ বেড়ে গেছে, তার মানে L প্লাস x হবে ডিভাইডেড বাই g। 2 নম্বর দেখো, প্রমাণে বলেছে t2 মাইনাস t1 এর স্কোয়ার, তাকে আগে স্কোয়ার করবো, দিয়ে দুটোকে বিয়োগ করে দেবো, দিয়ে সলভ করলে অ্যান্সার চলে আসে। কারণ এইভাবে আমাদের দেখো, এখানে যে দুটো আমরা সমীকরণ পেয়েছি, এই সমীকরণের পর তোমাকে অ্যান্সারের দিকে তাকাতে হবে, যে অ্যান্সার আমাকে কি বলতে চেয়েছে। অ্যান্সার একটা টার্ম আছে টি টু হোল স্কোয়ার, মানে t2² মাইনাস t1 এর স্কোয়ার ইকুয়াল টু, এরকম একটা টার্ম আছে। তাহলে নিশ্চয়ই আমরা t1 আর t2 কে প্রথমে কি করব, স্কোয়ার করব, তার বর্গ করব, তারপর বিয়োগ করব, তারপর দেখা যাক সলভ করে কি অ্যান্সার আসে। তাহলে দেখো, t1 এর স্কোয়ার করলে কত আসছে, t1 এর স্কোয়ার সমান 4π² L/g, এটা আসছে, এটা নাম্বার দিলাম আমরা 3। আর t2 যদি স্কোয়ার করি তখন আসছে 4π² L প্লাস x ডিভাইডেড বাই g। এটাকে 4 নাম্বার দিলাম, এর বিয়োগ করে দেবো, t2 যেহেতু আছে, তাহলে 4 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ করতে হবে, তাহলে t2² মাইনাস t1 এর স্কোয়ার সমান আসবে, কমন যাচ্ছে দেখো 4π² বাই g কমন গেল, এখানে L প্লাস x মাইনাস L, তো L কেটে গেল, তার মানে এখানে পড়ে থাকছে 4π² x বাই g। আর আমাদেরকে বার করতে বলেছে কি যেন, g সমান বার করতে, তাহলে g কে এদিকে নিয়ে চলে আসবো, এটা হচ্ছে কি t2² মাইনাস t1 এর স্কোয়ার, তাহলে g ইকুয়াল টু আসবে 4π² x ডিভাইডেড বাই t2² মাইনাস t1 এর স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছে, হয়েছে। তাহলে সব সময় যে সমীকরণগুলো পাবো, সেই সমীকরণগুলো পাওয়ার পর আমরা যে অ্যান্সার দেওয়া আছে সেই অ্যান্সারের দিকে এবার তাকাবো।
সেখানে দেখবে যে কি টার্ম করেছে তারা। হ্যাঁ, এখানে যেমন দেখছি যে T2 মাইনাস T2 স্কোয়ার মাইনাস T1 এর স্কোয়ার আছে, ব্যাস। তাহলে তাদেরকে আমরা বর্গ করে আগে বিয়োগ করে নিই, তারপর দেখা যাক। তো দেখতে গেলে সলভ চলে আসছে। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক এটা, এবং এটা খুব মানে একটা ফ্লোটিং বডির পর্যায়কাল নির্ণয়ের খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ওকে, তারপরে দেখো খুবই একটা ভালো অঙ্ক। বলেছে যে একটা গোলকের ব্যাসার্ধ আর, এবং সেই গোলকটা অর্ধেক জলে ডুবে ভাসছে। এটা ইকুইলিব্রিয়াম পজিশন। তার মানে এটা যদি আমরা জলের লেভেল বলি, তাহলে গোলকটা এরকম ভাবে আছে, তার ব্যাসার্ধ কত আর, এইটা পুরো জলে ডুবে গেছিল অর্ধেকটা। এটা ইকুইলিব্রিয়াম পজিশন আছে। এখন দেখো, গোলক যদি অর্ধেক জলে ডুবে থাকে তাহলে গোলকের ভর কত? না, আমরা কি জানি জলের মধ্যে ডুবে ভাসছে, তার মানে অপসারিত তরলের ওজন বস্তুর ওজনের নিশ্চয়ই সমান। অপসারিত তরলের ওজন বস্তুর ওজন সমান, এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম থেকে বস্তুর ভরটা পেয়ে যাব। হয়েছে? তাহলে এখানে দেখো বস্তুর আর ঘনত্বটা দেওয়া আছে রোটা তরলের, তরল না জল বলেছে, তরলের ঘনত্ব দেখে নিচ্ছি। তরল না জল বললে যেন কোথায়, রো ঘনত্ব তরলে। আচ্ছা, তো রো হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে দেখো আমরা বস্তুর ভর আগে বার করি, কারণ বস্তুর ভর কাজে লাগবে, তো এই জন্য বস্তুর ভর সমান আসবে কত, আয়তন কত, 4/4/3 যেহেতু গোলক, পাই ইন্টু আর কিউব ইন্টু হাফ। হাফ পোর্শন আছে, অর্ধেকটা ডুবেছে, তাহলে অর্ধেকটার আয়তন, এটা পেলাম আয়তন। আচ্ছা, আয়তনের সঙ্গে ঘনত্ব যদি গুণ করে দিই, তার মানে কি পাবো, জলের ভর পাবো। আর জলের যে ভর পাবো, জল মানে এখানে তরল বলেছে, তরলের ভর পাবো। আর তরলের ভর বস্তুর ভরের সমান হবে, কারণ আর্কিমিডিসের নীতি অনুসারে। তাহলে ইন্টু করে দিলাম রো, তার মানে আসছে 2/3 পাই আর স্কোয়ার রো। এটা হলো বস্তুর ভর, একে এম ধরে নাও। এটা হচ্ছে বস্তুর ভর, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পেলাম। এরপর এখানে একটা মারাত্মক কনসিডার করতে হবে। দেখো, এখানে যদি এই গোলকটা ভালো করে দেখাও, এটা ধরো ব্যাস, তাই তো, অর্ধেক মানে তো কি হবে, ব্যাস বরাবর জলে ডুবে গেছে। এখন একে যদি আমরা নিচের দিকে নামাই, তো নিচের দিকে নামালে ধরো জলের লেভেলটা এখানে উঠে যাবে, এবং এটাকে এই যে যে পরিমাণ ডিসপ্লেস করব তাকে আমরা বলি এক্স। এবং এটা যখন আমরা ফার্স্টে পড়েছি যে কিভাবে তুমি সরল দোলকের পর্যায়কাল নির্ণয় করবে, বারবার বলেছি যে এক্স ইজ ভেরি স্মল, ভেরি স্মল, ভেরি স্মল। এক্সটা যেটা ডিসপ্লেসমেন্ট করছি না, সেটা হচ্ছে ভেরি স্মল নিতে হবে, স্মল ডিসপ্লেসমেন্ট। এখানে যদি স্মল ডিসপ্লেসমেন্ট না নিই আমরা, তাহলে আমাদের কি অসুবিধা হবে? আমাদের অসুবিধা হবে এরকম ভাবে যে এখানে যদি আমরা ধরে নিই যে এক্সটা এখানে চলে এসে এতটা এক্স নিলাম, তাহলে দেখো তো, এটা তো ক্রস সেকশন এরিয়া আমরা পাই ইন্টু আর স্কোয়ার, এটা হচ্ছে তোমার ব্যাস বরাবর পাই আর স্কোয়ার। কারণ ব্যাস বরাবর যদি আমরা কোনো গোলককে কাটি, পাই আর স্কোয়ার হবে, একবারে সিম্পল ব্যাপার। বাট এর এরিয়াটা কি পাই আর স্কোয়ার হবে? এ তো ব্যাস চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা টোটাল কতটা মানে যে প্লবত যেটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, এফ নেট যখন বার করবো আমরা, ঊর্ধ্বমুখী যে বল বার করবো এফ নেটটা, সেখানে তো এরিয়াটা ভেরি করে যাবে। এই জন্য এই এক্সটাকে ভেরি স্মল ধরে দেখো, প্রায় একবারে স্মল চেঞ্জ হচ্ছে, ওটা নেগলেক্টেড করছো। ক্লিয়ার? ব্যাস, তাহলে এখানে আমরা এফ নেট এরপর কি, ধরো এরপর কি করলাম, এখানে ডট 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 করলাম, এটাকে এই এক্স পরিমাণ জলের মধ্যে ডুবিয়ে দিলাম। তো জলে যখনই ডুবালো, এক্সট্রা যে জল অপসারণ করেছে, সেই অতিরিক্ত জলটা ওই বস্তুটাকে উপর দিকে ঠেলবে, ওটা প্লবতা বল। ওকে, তাহলে প্লবতা বল কত, ওই আয়তনটা করবে। তাহলে এফ নেট সমান আমরা লিখবো, দেখো এফ নেট সমান আসবে এ। আছে এ কেন লিখবো, আমরা তো জানি পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স। বুঝে গেল? পাই আর স্কোয়ার ক্রস সেকশনের এরিয়া, আগে যেটা এ লিখছিলাম, ইন্টু এক্স। এক্স মিনস যতটা ডুবিয়েছি, তাহলে এটা কি পেলাম আমরা, ক্রস সেকশনাল এরিয়া ইন্টু এক্স মানে উচ্চতা, তাহলে এটা পেলাম আয়তন।
আয়তনের সঙ্গে যদি আমরা ডেনসিটি গুণ করে দিই তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা, ডেনসিটি যখন রো গুণ করে দিচ্ছি পায়ের স্কোয়ার এক্স ইন্টু রো, অপসারিত জ্বর হলো, ইন্টু কি করব না ইন্টু হচ্ছে জি, এটা তো বল হবে, এত দূর পর্যন্ত হচ্ছে ভর, তারপর জি, এম ইন্টু জি মানে বল হয়। ওকে, মানে এই এক্স পর্যন্ত কি আয়তন, এটা হলো আয়তন, এটা ডেনসিটি গুণ করে দিলে এটা টোটালটা ভর, এম ইন্টু জি। আর এটা নেগেটিভ আসবে কারণ আমরা যদি ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করি এটা কি করবে, আপওয়ার্ড প্লবতা দেবে। বাস, তাহলে এখানে কে কে আসছে দেখো তো, মাইনাস পাই আর স্কোয়ার রো জি ইন্টু এক্স, এইটা পুরোটা কে। আর আমরা জানি যে এফ নেট ইকুয়াল টু যদি এরকম একটা সমীকরণ হয় তাহলে তার টাইম পিরিয়ড টি ইকুয়াল টু হয় 2 পাই রুট অফ এম বাই কে। এম এর ভ্যালু কত, আচ্ছা এখানে পর্যায়কাল বলেছে, আচ্ছা ঠিক আছে পরে উল্টে দিচ্ছি, 2 পাই কম্পাঙ্ক বলেছিলাম, এম এর ভ্যালু দেখো ওই যে ওখানে পেয়েছি 2/3 পাই আর স্কোয়ার নয় আর কিউব, এখানে আর কিউব ইন্টু রো আর ডিভাইডেড বাই কে এর ভ্যালু এই যে পুরোটা, তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার রো জি, তাহলে রো রো ক্যান্সেল হয়ে গেল, আর ক্যান্সেল হয়ে একটা আর পড়ে থাকবে, পাই পাই ক্যান্সেল, তিনটা নিচে নামবে, তার মানে আসছে 2 পাই রুট অফ 2 আর বাই উপরে এলো 2 আর নিচে কত 3 নামলে 3g। হ্যাঁ এখন তো চলে আসছে 4g, আবার এখন 5g শুরু হয়ে যাবে, ঠিক না? আচ্ছা যাই হোক, তাহলে ফ্রিকোয়েন্সি n ইকুয়াল টু কত হবে 1/t, তাহলে 1/t মানে ওটাকে উল্টে দাও, 1/2 পাই হয়ে গেল রুট অফ 3g বাই 2r, ব্যাস এটি হয়ে গেল ক্লিয়ার। তাহলে এখানে দেখো ডাইরেক্ট তোমার ওই ফর্মুলা খাটবে না, তুমি যদি ভাবো যে কতটা ডুবে আছে এইচ বাই জি করে দেবো, তো এইচ বাই জি করলে এখানে এইচ এর ভ্যালু কত আর লিখবে, তো তাহলে আর বাই জি অ্যান্সার আসবে, 2 গুলো আসবে না, এই 2 3টা আসবে না। ওকে, কারণ ওটা তো কেবলমাত্র আমরা যে শেপটার কথা ভেবেছি ওখানে চোঙের হয়েছে, চোঙের ক্ষেত্রে যে হাইট এইচ আসবে মানে যার বা এরকম বলবো যার ইউনিফর্ম কনস্ট্রাকশন থাকবে, বাট এখানে তো ইউনিফর্ম কনস্ট্রাকশন এরিয়া নেই, বুঝছি, তার ক্ষেত্রে এইভাবে তোমাকে এই মেথড ইউজ করতে হবে। তার মানে এই জন্য বারবার বলছি যে যখন আমরা ফ্লোটিং বডির টাইম পিরিয়ড ক্যালকুলেট করছি কিভাবে করছি সেইটা বেশি করে আমরা মনে রাখবো, লাস্টের সমীকরণ না মনে রাখে। যদি আমরা লাস্টের সমীকরণ মনে করি তাহলে যেমন এর আগের অঙ্কটা ছিল সেটা সলভ করতে পারবো, এবং তাও সে আগের অঙ্কটাও ডাইরেক্ট এইচ দেয়নি, ঘুরিয়ে এইচ দিয়েছে, ক্রস সেকশনে এরিয়া দিয়েছে, জলের ভিতরে কতটা আয়তন ডুবে আছে সেটা দিয়েছে, সেখান থেকে আমাকে বার করে নিতে হলো। ওকে, নেক্সট অঙ্কে যাও। এটা আজকের মতো শেষ অঙ্ক আমাদের, হ্যাঁ খুব ভালোভাবে দেখো, ভালোভাবে করার চেষ্টা করো, পজ করে, না পারলে পড়ে এসো। আচ্ছা এটা দেখো একটা আইআইটির কোয়েশ্চেন বলেছে যে একটা পার্টিকেল, একটাই বস্তু যুগপৎ সরণ, যুগপৎ মানে একই সঙ্গে, মানে দুজন যোগ করে, বা বলবো যে রেজাল্টেন্ট লব্ধি হয়েছে, তো একজনের দেওয়া আছে x1 এর সাফিক্স টি হিসাবে দেওয়া আছে, যাই হোক এ সাইন কত যেন দেখলাম ওমেগা টি না কত, ওমেগা টি, আর একটা হচ্ছে ওমেগা টি প্লাস 2π/3, আর সেটা হলো ওমেগা টি। আর একটা দিয়েছে যে x2 ইন্টু টি সমান হচ্ছে এ সাইন এখানে ওমেগা টি প্লাস হচ্ছে 2π/3, তার মানে একজনের ফেজ ডিফারেন্স আছে আর একজনের ফেজ ডিফারেন্স শূন্য। এটা একটা কোণারই দুটো যুগপৎ মানে একই সঙ্গে, তার মানে একটা কোণাকে যদি একবার ধরো ফেজ ডিফারেন্স সামথিং আছে, মানে ধরে নিচ্ছি যে একটা উপর দিকে টানছে একটা নিচের দিকে টানছে, তাহলে নিশ্চয়ই তাদের একটা রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড হবে, তাই তো? তো এই যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড, এই রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডগুলো আমরা এটা হচ্ছে তোমার ওই যে সুপারপজিশন উপরিপাতের নিয়ম থেকে পাবো। তো উপরিপাতের নিয়ম হচ্ছে কিছুই না, উপরিপাতের নিয়ম বলছে যে এটা দুটোকে ভ্যাক্টরিক্যালি যোগ করে দাও, x2 ইন্টু টি। ওকে, তাহলে এখানে ধরো যদি আমরা লিখি যোগ করি এ সাইন ওমেগা টি আসবে প্লাস হচ্ছে এ সাইন এখানে ওমেগা টি
প্লাস হচ্ছে 2π/3। তার মানে কি সাইন সি, কারণ এ তো কমন চলে আসছে, এটা কমন নিলে আসছে সাইন ওমেগা টি প্লাস হচ্ছে সাইন অফ ওমেগা টি প্লাস হচ্ছে 2π/3। তাহলে কি ফর্মুলা আছে, সাইন সি সাইন ডি ফর্মুলা আছে, ক্লিয়ার? তো সাইন সি সাইন ডি ফর্মুলা কি, 2 সাইন সি প্লাস d/2 আর সি মাইনাস d/2। হ্যাঁ, এটা ফর্মুলা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি সমান হচ্ছে 2 সাইন সি প্লাস d/2 cos সি মাইনাস d/2। তাহলে 2 ইন্টু এ, 2টাকে বাইরে নিয়ে নিলাম, সাইন অফ দুটো যোগ করলে এইটা আর এটা মানে ওমেগা আসবে দুটো, আর ডিভাইডেড ওটা একটা ডিভাইডেড বাই 2 মানে ওমেগা, আচ্ছা আমি করছি ওমেগা টি প্লাস হচ্ছে 2π/3 হোল ডিভাইডেড বাই 2 এটা, আর আসবে cos ওমেগা ওমেগা তো কেটে যাচ্ছে, দেখো এইটা এটা বিয়োগ করলে তাহলে পড়ে থাকছে মাইনাস 2π/3 আবার 3 নয় 2, এটা 2। তার মানে এখানে আসছে 2a sin, এটা 2 দিলে ওমেগা কেটে যাচ্ছে ওমেগা টি, এটা পড়ে থাকছে π/3, আর এখানে পড়ে থাকছে cos। দেখো cos এর নেগেটিভ হলে কি পজিটিভ হয়ে যায়, সাইনের যেমন সাইন মাইনাস অফ থিটা হলে নেগেটিভ আসে, cos এর তো নেগেটিভ আসে না। আচ্ছা, তাহলে এখানে থাকবে 2 কেটে গেলে π/3। cos π/3 ভ্যালু কত, cos π/3 মানে 60 ডিগ্রি, 61 হাফ। তাহলে এইটার হাফ আর এইটা 2 আছে, তাহলে 2 উড়ে গেল, তাহলে হচ্ছে 2, আচ্ছা 2 থাকছে না, তাহলে একবার লিখে দিলাম, হ্যাঁ, কারণ কোটার ভ্যালু হচ্ছে কত, হাফ, বা এটা দেখো ঠিক পরের লাইনটা এরকম হবে, এখানে চলে আসবে হাফ চলে আসবে, দিয়ে এটা কেটে গেল, তাহলে এখানে আসছে a sin ওমেগা টি প্লাস হচ্ছে π/3। ব্যাস, এই পর্যন্ত তোমাকে আগে করতে হবে, ওরা যেটা বলেছে যুগপৎ বলেছে, তাই রেজাল্ট বার করলাম। এরপর বলেছে যে যদি তুমি আর একটা নাও এরকম x3, এটা বলেছে x3t যদি নাও, সেটা হচ্ছে এ না কি দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে b sin ওমেগা টি প্লাস ফাই, এটা জায়গায় দেওয়া আছে b sin ওমেগা টি প্লাস ফাই। এখন কোশ্চেন হয়েছে b এবং ফাই ক্যালকুলেট করতে বলেছে, b কত আর ফাই কত। দেখো এই x আর এটা, এই দুটো যদি b এর মানটা কোথা থেকে পাবো, এদের মধ্যে কিছু শর্ত দেওয়া নেই, স্থির অবস্থা, আচ্ছা স্থির অবস্থায় হয়ে যায়। তার মানে দেখো কণাটা আর কাঁপবে না। তো কণা কখন কাঁপবে না, যখন দুটো বিপরীত দশায় থাকবে, মানে একজন উপর দিকে ওঠানোর চেষ্টা করেছে, একজন নিচের দিকে ওঠানোর চেষ্টা করেছে, এবং বিস্তারও সেম হতে হবে। বিস্তার না সেম হলে তো যেদিকে বেশি বিস্তার থাকবে সেদিকে একটু উঠে যাবে, তাহলে বিস্তার সেম হলে বি এর অ্যান্সার হয়ে গেল এ। ওকে, বিস্তার সেম হতে হবে, না হলে 0 আসবে না। আচ্ছা, এবার ফাই কি হবে, বিপরীত দশা মানে সবসময় মনে রাখবে, বিপরীত দশা মানে হচ্ছে ওর সঙ্গে তুমি পাই ফের যোগ করে দাও। কেন না, পাই মানে টোটাল একটা বিপরীত আছে। দেখো এখান থেকে শুরু করে যদি এখানে হয়, আমরা এই ভ্যালুটা কত, দেখো এখান থেকে এই যে ভ্যালু, এই ভ্যালুটা কত আছে, তাহলে তুমি পেয়ে যাবে এটা, এই পাই বলছি আবার 2 পাই। ওকে, 2 পাই যোগ করে দাও, তাহলে 2 পাই যদি যোগ করে দিই এর সঙ্গে, দেখো হচ্ছে 2 পাই প্লাস হচ্ছে π/3, আমরা 3 দুগুণে 6, আচ্ছা মানে আস্তে আস্তে সেম চলে আসে। এটা হলে দেখো আবার উপর দিকে উঠছে, তাহলে এখানে বিপরীত আসবে, এটা হচ্ছে তোমার এখানে আপওয়ার্ড আর এটা ডাউনওয়ার্ড। দেখো এইখানে পার্টিকেলটা আপওয়ার্ড দিকে উঠছে, এখানে ডাউনওয়ার্ড, মানে এই ডিসটেন্সটা, এটা এই বিন্দুটা নিতে মানে পাই নিতে হবে। ওকে, তাছাড়া এটা হলো সেম হয়ে যাচ্ছে, কারণ এখানেও উঠছে উপরে, এটা উঠছে এটা উঠছে, সেম দশা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে তো বিপরীত হতে হবে, বিপরীত না হলে তো শূন্য হবে না। তার মানে 3 আর 4 মানে 4π/3 অ্যান্সার আসবে, ফেজটা ফাইয়ের মানটা আসবে, ওটা হচ্ছে 4π/3। বাস, বিপরীত দশা নিতে, বিপরীত মানে পাই আসছে, এটা 2 পাই, 2 পাই হলে আবার সেম ফিরে আসবে, সেম ফেজ চলে আসবে। এর বিপরীত না নিলে আমাদের 0 আসবে না। ওকে,
তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল সিম্পল হারমোনিক মোশনের। আবার কিছু ক্রিটিক্যাল যদি প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমগুলো অবশ্যই আমরা সলভ করব নেক্সট হয়তো ভিডিওতে। আর তোমাদের যদি কোনো প্রবলেম তোমরা ফেস করছো যেটা করতে পারছো না, অবশ্যই ফেসবুকে পাঠাতে পারো। ফেসবুকে তো অ্যাকাউন্ট অলরেডি আমার নামে আছে, ঠাকুরদাস মাহাতো সার্চ করলে পেয়ে যাবেন। আর যদি এমনি সিম্পল তো কন্ট্যাক্ট করতে পারো, যেটা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে দেখো, সেই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপেও তুমি প্রশ্ন পাঠাতে পারো। ওকে, তো থ্যাঙ্কস টু অল, আজকের ভিডিও এই পর্যন্ত।